আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ওশেনোগ্রাফি চ্যাপ্টার থেকে কন্টিনেন্টাল সেলফ ও কন্টিনেন্টাল স্লোপ সম্পর্কে ডিটেলসে জানি। ঠিক আছে, তো শুরুতে চলো আমরা দেখে নিই যে কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান কি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো এই মনে করো কোনো সমুদ্রের তীর। ঠিক আছে, এবার সমুদ্রের তীর থেকে দেখো এই যে এই ভূভাগ খুব ধীরে ধীরে ঢালু হয়ে দেখো গভীর সমুদ্রে নেমে গেছে। তো এই যে সমুদ্রের তীর থেকে যে ভূভাগ খুব ধীরে ধীরে ঢালু হয়ে নেমে গেছে, ঠিক আছে, এই ভূভাগটাকেই বলা হয় কি বলতো, মহীসোপান। ওকে, দেখো তো এই মহীসোপান সমুদ্রের জলের তলায় নিমজ্জিত আছে ঠিকই, মনে রাখবে এই মহীসোপান আসলে কি বলতো, এই মহীসোপান আসলে এই মহাদেশেরই সম্প্রসারিত অংশ যা সমুদ্রের জলের তলায় নিমজ্জিত আছে। ওকে, তোমার দেখো তার মানে এই যে মহীসোপান এই অঞ্চলটা কার বলছি, মহাদেশের অংশ। কি করে বুঝলাম মহাদেশের অংশ, কিভাবে বলতো, তার কারণ হচ্ছে দেখো যে এখানে এই যে মহীসোপানের ভূভাগ আছে, এই মহীসোপানের ভূভাগে এই যে এখানে গ্রানাইট শিলা পাওয়া যায়। ঠিক আছে, কি বলছে, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর আমরা কি জানি মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। তার মানেই যেহেতু এখানে গ্রানাইট শিলা পাওয়া যায় বা গ্রানাইট শিলা এই অংশটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, তার মানে এই অংশটা অবশ্যই কি মহাদেশের সম্প্রসারিত অংশ বা মহাদেশেরই অংশ। এবার দেখো যে আমরা কিভাবে বুঝবো যে এই সমুদ্রের তীর থেকে সমুদ্রের অভ্যন্তরে কতটুকু অংশ বিস্তৃত, মানে কতটুকু বিস্তৃত অংশ হচ্ছে মহীসোপান, কিভাবে বুঝবো। দেখো কিরকম বলা হয় যে সমুদ্রের তীর থেকে, দেখো সমুদ্রের তীর থেকে যত সমুদ্রের অভ্যন্তরের দিকে যাব তত কি গভীরতা বাড়বে, তাই তো। এইবার যেখানে গিয়ে গভীরতা হবে 100 ফ্যাদম, কি বলছি 100 ফ্যাদম, মনে রাখবে সমুদ্রের জলের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম, 100 ফ্যাদম। আর 1 ফ্যাদম মানে 6 ফিট, বা মিটার বললে 1 ফ্যাদম মানে 1.83 মিটার। ওকে, কিরকম দেখো, তার মানে কি দেখো যে সমুদ্রের তীর থেকে অভ্যন্তরে যাচ্ছি, গভীরতা বাড়ছে। ঠিক আছে, গভীরতা বাড়তে বাড়তে যেখানে গিয়ে সমুদ্রের গভীরতা হবে 100 ফ্যাদম বা প্রায় 200 মিটার, মনে করো এখানে গিয়ে সমুদ্রের গভীরতা হলো 100 ফ্যাদম বা 200 মিটার। ঠিক আছে, তাহলে এই সমুদ্রের তীর থেকে এই 200 মিটার বা 100 ফ্যাদম গভীরতাযুক্ত অঞ্চলই হচ্ছে মহীসোপান। তার মানে এখান থেকে এইটুকু অংশ হচ্ছে মহীসোপান। ওকে, একটা বিষয় মনে রাখবে যে এই মহীসোপানের সীমানা নির্ধারণ করা হয় 100 ফ্যাদম আইসোবাত লাইন দ্বারা। কত বলছি, 100 ফ্যাদম আইসোবাত লাইন। আইসোবাত কি তোমরা জানো নিশ্চয়ই, আইসোবাত কি অনেকটা হচ্ছে সমোন্নতি রেখা বা কন্টুর লাইনের মতো। ওকে, যে সমুদ্রের সমান গভীরতা যুক্ত অঞ্চলগুলোকে, ভাই সমুদ্রের সমান গভীরতাযুক্ত স্থানবিন্দুকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, মানচিত্রে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেই রেখাটাকে বলা হয় আইসোবাত বা আইসোবাত লাইন। ওকে, তাহলে মহীসোপানের সীমানা নির্ধারিত হয় কত, 100 ফ্যাদম আইসোবাত লাইন দ্বারা। এরপর দেখো এই যে সমুদ্রের তীর আছে, এই যে সমুদ্রের তীর থেকে এই যে এইটুকু পর্যন্ত মানে 100 ফ্যাদম গভীরতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল, তো এই যে এইটুকু অংশের বিস্তার কত হতে পারে, কি বলছি এইটুকু অংশের বিস্তার মানে মহীসোপানের বিস্তার কত হতে পারে। দেখো যে মহীসোপানের গড় বিস্তার ধরা হয় 78 কিলোমিটার। কত বলছি, মহীসোপানের গড় বিস্তার ধরা হয় 78 কিলোমিটার। এটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আসে, তবে বেশিরভাগ বইয়ে আসে 78 কিলোমিটার। আর এরকম প্রশ্ন পরীক্ষায় এলে পরে আমি আগেই বলছি উত্তর করাটা কিন্তু বিভ্রান্তিকর। ওকে, যেহেতু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আসে। ওকে, দেখো তো কি বলছি, তাহলে আমরা এই 78 কিলোমিটার ধরেই আগাবো। তো মহীসোপানের গড় বিস্তার বলছি কত, 78 কিলোমিটার। তো গড়ে এটা, তার মানে কি যে মহীসোপানের বিস্তার কখনো কি কম হতে পারে, কখনো কি বেশি হতে পারে। ওকে, দেখো তো এই মহীসোপানের বিস্তার কম বেশি কখন হয়, কিরকম দেখো, মনে করো কোনো পাহাড় পর্বত আছে। ঠিক আছে, তো পাহাড় পর্বত থাকলে যদি সরাসরি মানে সমুদ্রের তীরে যদি পাহাড় পর্বত থাকে, তাহলে পার্বত্য অংশ সরাসরি সমুদ্রে গিয়ে প্রবেশ করে গেছে, তাই তো, বা সমুদ্রের তীরে পাহাড় পর্বত আছে, তাহলে সেই সমুদ্রে দেখো মহীসোপান খুব কম বিস্তৃত হয়। মনে করো এখানেই গভীরতা 100 ফ্যাদম, তাই তো। তার মানে দেখো মহীসোপানের বিস্তার কতটা হবে সেটা নির্ভর করবে কিসের উপরে, যে
উপকূলের ভূমিরূপটা কেমন, এই তো যদি পাহাড় পর্বত থাকে উপকূলে তাহলে কি হবে, মহীসোপানের বিস্তার কম হবে। ওকে, আর যদি উপকূলের অংশটা সমতল ভূমি হয়, ঠিক মনে করো এটা সমতল ভূমি, ওকে, তো এখান থেকে সমুদ্রের তীর, তার মানে এখানে কি মনে করো এখানে গিয়ে হচ্ছে 100 ফেদম, তার মানে কি এখানে বিস্তার এতটা, তাই তো। তার মানে দেখো যে সমুদ্রের উপকূলের ভূমিরূপ যদি সমতল হয় বা সমভূমি অবস্থান করে তাহলে কি হবে, মহীসোপানের বিস্তার বেশি হবে। এই জন্য দেখো যে ভারতের ক্ষেত্রে ভারতের এই পশ্চিম উপকূলে কি আছে, পশ্চিমঘাট পর্বত, তাই তো। তো এখানে এই পশ্চিমঘাট পর্বত অবস্থান করা মানে সমুদ্রের খুব কাছেই পশ্চিমঘাট পর্বত অবস্থান করায় এখানে ভারতের পশ্চিম উপকূলে মহীসোপানের বিস্তার গড় বিস্তার 50 কিলোমিটার, ঠিক আছে। আর পূর্ব উপকূলে অনেকটা দূরে আছে পূর্বঘাট পর্বত, ফলে পূর্ব উপকূলে এখানে অনেক সমতল এলাকা আছে। ওকে, এই জন্য পূর্ব উপকূলে এখানে মহীসোপানের বিস্তার প্রায় 150 কিলোমিটার। ওকে, তার মানে যদি বলি আরব সাগরের মহীসোপানের বিস্তার কত, তার মানে কত 50 কিলোমিটার। আর এটা কোন সাগর, বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরের মহীসোপানের বিস্তার কত 150 কিলোমিটার। এরপর দেখো এই যে মহীসোপানের এই যে ভূমির ঢাল, বুঝতেই পারছো মহীসোপানের ভূমির ঢাল কি খুব মৃদু হয়, তাই তো। তো মহীসোপানের গড় ঢাল 1 ডিগ্রি বা তার চেয়েও কম হয়। ব্যাপারটা কীরকম মনে করো, এই 1 কিলোমিটার প্রতি 1 কিলোমিটার যদি এলাকা নেওয়া যায়, মহীসোপানের প্রতি 1 কিলোমিটার অন্তর এরকম 1 ডিগ্রি করে কি ভূমির ঢাল বৃদ্ধি পায়। তার মানে কি বলছি, মহীসোপানের গড় ঢাল কত 1 ডিগ্রি বা তারও কম, কিন্তু ক্ষেত্র বিশেষে এই ঢাল 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আবার কি দেখো, আবার হয়তো দেখো যে এই যে ঢাল আছে এই ঢালটা মহীসোপানের এই ঢালটা হবে সুষম ঢাল, এই ঢালে কোনো বিচ্যুতি থাকবে না। তার মানে ঢাল কখনোই ঠিক এরকম সুষম ঢাল হবে, ঢাল কখনো এরকম হবে না। ওকে, কি বলছি, ঢালে কখনো বিচ্যুতি থাকে না। এরপর সমুদ্রের এই মহীসোপানের উৎপত্তি কিভাবে হয়েছে তাই নিয়ে কিন্তু ভূবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে, ঠিক আছে। দেখো তাদের মতে কিরকম, তার মানে কি দেখো যে এই অংশটা একসময় কি ছিল, মহাদেশেরই অংশ ছিল, তাই তো। তার মানে কি স্থলভাগে ছিল, মহাদেশের অংশ ছিল, তাই তো। এখন সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়েছে। ওকে, অনেকে মনে করেন যে এই মহাদেশের প্রান্তভাগ নিচে বসে যাওয়ার জন্য এই মহীসোপানের সৃষ্টি হয়েছে। আর নিচে বসে যাবে কি জন্য, মহীভাবক আলোড়নে, তাই তো। মহীভাবক আলোড়নে চ্যুতি ঘটলে এই নিচে বসে যাবে, ঠিক আছে, এরকম। আবার অনেকে মনে করেন যে এই যে মহাদেশের প্রান্তভাগ, এই মহাদেশের প্রান্তভাগ সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মহীসোপান অংশের সৃষ্টি হয়েছে। আবার অনেকের মতে এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য এই মহাদেশের প্রান্তভাগ সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে মহীসোপানের গঠন হয়েছে। আবার অনেকে মনে করেন যে সমুদ্রের তীরবর্তী অংশে নদী এবং হিমবাহের ক্ষয়কার্য নদী ও হিমবাহের সঞ্চয়জাত পদার্থ সঞ্চিত হয়ে এই মহীসোপানের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আবার অনেকে বলেন যে এই সমুদ্রের উপকূল অংশ ভূ আলোড়নে উত্থিত হয়ে এই মহীসোপানের সৃষ্টি হয়েছে। এরপর দেখো এই যে মহীসোপানের সমগ্র এলাকা, এখান থেকে এই যে এইটুকু এলাকা, মহীসোপানের সমগ্র এলাকাটাকে দুটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল, একটা হচ্ছে নেরিটিক অঞ্চল। ওকে, এবার দেখে নিই চলো এই দুটা অঞ্চল কোথায় কিভাবে আছে, ঠিক আছে। কিরকম দেখো, আমরা জানি জোয়ারের সময় কি হয়, সমুদ্রে জোয়ারের সময় জলতলের উচ্চতা বৃদ্ধি পায়, তাই তো। আবার ভাটার সময় কি হয়, জলতলের উচ্চতা নেমে যায় বা কমে যায়, তাই তো। মনে করো এটা কোনো সামুদ্রিক এলাকা, ঠিক আছে। জোয়ারের সময় মনে করো এই হচ্ছে জলতলের উচ্চতা জোয়ারের সময়, ঠিক আছে। তো জোয়ারের সময় হচ্ছে এই জলতলের উচ্চতা, তার মানে জোয়ারের সময় এই হচ্ছে সমুদ্রের তীর। এবার ভাটার সময় কি হবে, ভাটার সময় জলতল কি নেমে যাবে, তাই তো। এবার মনে করো ভাটার সময় জলতল নেমে এইটুকু নামলো, ঠিক আছে, নেমে মনে করো এই হচ্ছে ভাটার জলতলের উচ্চতা হলো। তার মানে এই ভাটার সময় কি এইটুকু জলতল এইটুকু নেমে গেল। ওকে, এবার দেখো তার মানে কি দেখো যে এই অংশটা কি হচ্ছে ভাটার সময় সমুদ্রের তীর, তাই তো। তার মানে এই যে এইটুকু অংশ কি হচ্ছে দেখো, এইটুকু অংশ জোয়ারের সময় কি থাকছে, সমুদ্রের জলের তলায় নিমজ্জিত থাকছে, তাই তো। আর ভাটার সময় কি হচ্ছে, জেগে উঠছে। ওকে, তো এইটুকু এলাকাকেই বলা হয় তটদেশীয় অঞ্চল। কি বলছি, তটদেশীয় অঞ্চল। এর গড় বিস্তার 3 কিলোমিটার। কি বলছি, এর গড় বিস্তার 3 কিলোমিটার,
ঠিক আছে। আবার দেখো, এবার মনে করো সমুদ্রে, মনে করো এখানে গিয়ে গভীরতা 100 ফেদম, তার মানে কি এখান থেকে এইটুকু হচ্ছে মহীসোপান, তাই তো। তাহলে তটদেশীয় অঞ্চলের শেষ প্রান্ত থেকে মানে সামনের দিকে একদম মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত, মানে এই যে এইটুকু এলাকা, ওকে, এইটুকু এলাকা, তার মানে কি বলতে পারি যে তটদেশীয় অঞ্চলের পর থেকে এইটুকু এলাকা মানে শেষ মহীসোপানের শেষ প্রান্ত বা মহীঢাল পর্যন্ত, ঠিক আছে, মহীঢাল পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে নেরিটিক অঞ্চল, ওকে। আর এই অঞ্চলটাতেই কি হয়, এই নেরিটিক অঞ্চলেই সামুদ্রিক ঝিনুক, শঙ্খ, শামুক এগুলো বসবাস করে। এইটুকু আলোচনার পর যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলতো যে মহাদেশের শেষ প্রান্ত কোনটা, মহাদেশের শেষ প্রান্ত এটা না এটা, বুঝতেই পারছো কি এটা কার অংশ, মহাদেশের অংশ, তাই তো। তার মানে কি মহাদেশের শেষ প্রান্ত কোনটা, এটা মহাদেশের শেষ প্রান্ত, তাই তো। তার মানে কি যে মহীসোপানই হচ্ছে কি মহাদেশের শেষ প্রান্ত, তাই তো। তার মানে প্রকৃত সামুদ্রিক এলাকা, কি বলছি, প্রকৃত সামুদ্রিক এলাকা শুরু হচ্ছে কোথার থেকে, কোথার থেকে, এই মহীসোপানের শেষ প্রান্ত থেকে, মানে মহীঢাল থেকে প্রকৃত সামুদ্রিক এলাকা শুরু হচ্ছে, ওকে। এবার দেখো যে এই যে মহীসোপান এলাকা, মনে রাখবে সমুদ্র তলের মোট আয়তনের, সমুদ্রতলের মোট আয়তনের 7.6% এলাকা, মানে কি বলছি, মোট সমুদ্রতলের 7.6% এলাকা দখল করে আছে এই মহীসোপান। এটাও কিন্তু, এটা নিয়েও কিন্তু মতভেদ আছে, এটাও কিন্তু এক এক বইয়ে এক এক রকমের আছে, তবে বেশিরভাগ বইয়েই 7.6% আছে। এবার দেখে নিই চলো যে কত রকমের মহীসোপান দেখা যায়, ঠিক আছে। কিরকম দেখো, মোটামুটি এই 4 রকমের মহীসোপান দেখা যায়। প্রথমটাকে দেখো যে হৈমবাহিক মহীসোপান, তো নাম থেকেই বুঝতে পারছো হৈমবাহিক মহীসোপান মানে কি, যে মহীসোপানগুলো হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত হয় সেই মহীসোপানগুলোকেই হৈমবাহিক মহীসোপান বলে। আর এই মহীসোপানগুলো অবস্থান কোথায় বা বুঝতেই পারছো, যেহেতু হিমবাহের ক্ষয় কাজের ফলে হয়, ফলে এই মহীসোপানগুলো কি অবশ্যই কি উচ্চ অক্ষাংশের দিকে হবে, তাই তো, উচ্চ অক্ষাংশে সমুদ্রে দেখা যাবে, তাই তো। এই জন্য মেরু ও উপমেরু, ওকে, মেরু ও উপমেরু অঞ্চলের সমুদ্রে এই হৈমবাহিক মহীসোপান দেখা যায়। মনে রাখবে যেমন গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলের মহীসোপান এই হৈমবাহিক মহীসোপান, হাডসন উপসাগরের যে মহীসোপান সেই মহীসোপান হচ্ছে এই হৈমবাহিক মহীসোপান, ঠিক আছে। এরপরে দেখো নদী গঠিত মহীসোপান, দেখো যে কোনো বড় নদী যদি সমুদ্রে গিয়ে মিশে তাহলে কি করে, প্রচুর পরিমাণ পলি নিয়ে জমা করে, তাই তো, গিয়ে কি হয়, বড় বদ্বীপও তৈরি হয়, তাই তো। তো ওই বড় নদীর মোহনায় কি করে, যে বদ্বীপ গঠিত হয়, ঠিক আছে, নদী দ্বারা যে বদ্বীপ গঠিত হয়, আর এই বদ্বীপ সংলগ্ন যে মহীসোপান সেটাই হচ্ছে কি নদী গঠিত মহীসোপান। মনে রাখবে এই মহীসোপানের বিস্তার অনেক বেশি হয়, 200 কিলোমিটারের বেশি হয়, কত বলছি, 200 কিলোমিটারের বেশি হয়, যেমন আমাদের সুন্দরবনে গাঙ্গেয় বদ্বীপের মহীসোপান, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, প্রবাল গঠিত মহীসোপান। প্রবাল কি তোমরা জানো, প্রবাল কি এক রকমের সামুদ্রিক কীট, তাই তো। কোন সমুদ্রে জন্মায়, কি উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে জন্মায়। তো এই প্রবাল কীট যখন মারা যায় তাদের দেহাবশেষ সমুদ্রের তীরবর্তী এলাকায় জমা হয়ে মহীসোপান গঠিত হয়, সেটা কি, সেটাই হচ্ছে কি প্রবাল গঠিত মহীসোপান। তাহলে বুঝতেই পারছো প্রবাল গঠিত মহীসোপান কোন অঞ্চলে দেখা যাবে, যে উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে এই প্রবাল গঠিত মহীসোপান দেখা যাবে, তাই তো। আমাদের ভারতের ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মহীসোপান এবং লাক্ষাদ্বীপের মহীসোপান এই প্রবাল গঠিত মহীসোপানের উদাহরণ। এরপর 4 নম্বর দেখো যে ভঙ্গিল পর্বত সমন্বিত মহীসোপান। বুঝতেই পারছো যদি সমুদ্রের উপকূল বরাবর ভঙ্গিল পর্বত অবস্থান করে তাহলে এই সব মহীসোপান গঠিত হয়, তাই তো। যেমন দেখো, যেমন এই যে দক্ষিণ আমেরিকা আছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর এখানে কোন পর্বত আছে, কি আন্দিজ পর্বত আছে, তাই তো। আন্দিজ পর্বত কি ভঙ্গিল পর্বত, তাই তো। তাহলে এই আন্দিজ পর্বত থাকায় এই আন্দিজ পর্বতের অংশ সরাসরি এই প্রশান্ত মহাসাগরে গিয়ে মহীসোপান গঠন করেছে, ফলে বুঝতেই পারছো এই ভঙ্গিল পর্বত সমন্বিত মহীসোপান, ওকে, এর বিস্তার কম হবে না বেশি হবে, বুঝতেই পারছো কি হবে, এর বিস্তার অবশ্যই কম হবে। তার মানে এই ভঙ্গিল পর্বত সমন্বিত মহীসোপানের বিস্তার খুব কম হবে, কারণ সমুদ্রের তীরে আছে কি ভঙ্গিল পর্বত, ওকে। তো উদাহরণ কি হবে দেখো, এখানে কি আছে, এখানে দেশটার নাম কি চিলি, তার মানে চিলির মহীসোপান। এখানে দেশটার নাম কি আছে পেরু, তার মানে এই পেরুর মহীসোপান হচ্ছে কি এই ভঙ্গিল পর্বত সমন্বিত মহীসোপান, ওকে। তো মহীসোপানের এই হচ্ছে মোটামুটি ব্যাখ্যা, ওকে। আর এই মহীসোপান অঞ্চলে কি কি খনিজ পদার্থ পাওয়া যায়, কি কি বস্তু সঞ্চিত হয়, এটা আমি পরে পড়াবো কোন ক্লাসে, ওই সামুদ্রিক সঞ্চয় পার্টে
এই অংশটা নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, এবার দেখে নিই চলো যে মহীঢাল কি। তোমরা এই ছবিতে লক্ষ্য করো, দেখো তার মানে দেখো যে এখানে এই ছবিটা দেখো, এটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে মহীসোপান, তাই তো? তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে মহীসোপানের শেষ সীমা, তাই তো? তার মানে এটা হচ্ছে মহীসোপানের শেষ সীমা। এবার দেখো যে মহীসোপানের শেষ প্রান্ত থেকে শেষ সীমা থেকে কি হচ্ছে, দেখো যে ভূভাগ হঠাৎ খাড়াভাবে ঢালু হয়ে দেখো এই গভীর সমুদ্রে নেমে গেছে। আর এই গভীর সমুদ্রে এটা কি বলতো, এটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। ওকে, তাহলে এই মহীসোপানের শেষ প্রান্ত থেকে যে ভূভাগ এরকম হঠাৎ খাড়াভাবে ঢালু হয়ে গভীর সমুদ্রে নেমে গেছে বা গভীর সমুদ্রের সমভূমিতে গিয়ে মিশেছে, এই খাড়া ঢালু ভূভাগটাকেই বলা হয় মহীঢাল। ঠিক আছে, তো বুঝতেই পারছো এই মহীঢালের এখানকার ভূমিভাগের ঢাল কি হবে, অত্যন্ত বেশি, তাই তো? তো এই মহীঢালের ভূমির ঢাল 5 ডিগ্রি এর বেশি হয়। কত বলছি? 5 ডিগ্রি এর বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে এই মহীঢালের ভূমির ঢাল 15 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর গভীরতা কি হবে দেখো, মানে এখানে কি বলেছিলাম, এখানে গভীরতা কত 200 মিটার, তাই তো? মহীসোপানের শেষ প্রান্তে গভীরতা কত? 200 মিটার, তাই তো? তার মানে কি দেখো যে এই যে এখান থেকে মানে 200 মিটার গভীরতা থেকে এই যে এই গভীরতা, তাই তো? এই যে এইটুকু গভীরতা, এইটুকু পর্যন্ত কি মহীঢাল, তাই তো? তো এই 200 মিটার গভীরতা থেকে এই যে গভীরতাটা 2000 মিটার পর্যন্ত হয়। তার মানে মহীঢালের গভীরতা কত? 200 মিটার থেকে কত? 2000 মিটার হয়, তাই তো? বোঝা গেল কি বলছে? তাহলে মহীঢালের গভীরতা কত? 200 থেকে 2000 মিটার। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই গভীরতা 2000 থেকে 3000 মিটার পর্যন্ত হতে পারে। তার মানে কি 200 থেকে 3000 মিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস কারেকশন করে নাও। দেখো এখানে দেখো, এবার এই ছবিতে ভালো বুঝতে পারবে। দেখো এটা কি বলছি? মহাদেশীয় ভূত্বক। তার মানে কি কার অংশ? মহাদেশের অংশ। আর এটা কি? সামুদ্রিক ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, তাই তো? তার মানে কি মহাসাগরের অংশ, তাই তো? এবার দেখো তাহলে এই যে মহাদেশীয় ভূত্বক, দেখো কি বলেছিলাম, তার মানে মহীসোপানটা কি মহাদেশের কি সে মানে মহীসোপানটা কি মহাদেশেরই অংশ? বুঝতেই পারছো কি মহাদেশীয় ভূত্বক, তাই তো? এবার দেখো তাহলে বলেছিলাম দেখো যে মহীসোপানই হচ্ছে কি মহাদেশের শেষ সীমা, তাই তো? কিন্তু আসলে কি তাই হচ্ছে? দেখো তার মানে কি দেখো এই যে এখান থেকে এই অংশটাও, এই যে মহীঢালটাও আছে, এই মহীঢালটা কার অংশ? কার? দেখো মহাদেশীয় ভূত্বকের অংশ কিনা? মহাদেশীয় ভূত্বকের অংশ, তাই তো? তার মানে কি দেখো যে মহাদেশের শেষ সীমা কি মহীঢালটাই হচ্ছে কি মহাদেশের শেষ সীমা, তাই তো? কি বলছি? মহীঢালটাই হচ্ছে মহাদেশের শেষ সীমা। কারেকশন করে নাও, ঠিক আছে? দেখো আর তার মানে এই মহীঢালে কি হচ্ছে? মহীঢালে সমুদ্রের মহাদেশের অংশ শেষ হচ্ছে আর কি মহাসাগরের অংশ শুরু হচ্ছে, তাই তো? এই জন্য মহীঢালটাকে মহাদেশ আর মহাসাগরের সংযোগ স্থলও কিন্তু বলা হয়। বুঝা গেল কি বলছি? তাহলে মহীঢালই হচ্ছে কি মহাসাগরের শেষ সীমা, মহাদেশের শেষ সীমা। আর মহীঢালটাই হচ্ছে কি মহাদেশ ও মহাসাগরের সংযোগ স্থল। এরপর দেখো এই যে মহীঢাল আছে, ওকে, এই যে মহীঢাল আছে, তোমরা বুঝতেই পারছো যে মহীঢালের অনুভূমিক বিস্তার কি কম, তাই তো? মহীঢালের অনুভূমিক বিস্তার কম। মহীঢালের বিস্তার গড়ে 16 থেকে 32 কিলোমিটার পর্যন্ত হয়। কি বলছি? মহীঢালের বিস্তার কত? গড়ে 16 থেকে 32 কিলোমিটার পর্যন্ত হয়। ওকে, আর পৃথিবীর সব মহাসাগরগুলির এই মহীঢাল মনে রাখবে মোট সামুদ্রিক এলাকার 8.5% এলাকা দখল করে আছে এই মহীঢাল। এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এবার কি দেখো, তাহলে এই যে মহীসোপান আছে, মহীসোপানের ঢাল কম, এখানে কি পলি এসে জমা হয়, তাই তো? কিন্তু মহীঢালের যেহেতু ঢাল খাড়া, পলি জমা হবে, বুঝতেই পারছো এখানে কি পলি জমা হবে না। কি হবে? এখানকার থিতিয়ে পড়া পলি কি হবে? গড়িয়ে নামবে, তাই তো? গড়িয়ে নেমে কোথায় জমা হবে? এই মহীঢাল যেখানে গিয়ে এই গভীর সমুদ্রের সমভূমিতে মিলিত হয়েছে, তাই তো? বা এই ঢালের পাদদেশে গিয়ে পলিগুলো জমা হবে, তাই তো? পলিগুলো জমা হয়ে এরকম উঁচু হয়ে উঠে, পলিগুলো জমা হয়ে এরকম উঁচু হয়, তাই তো? তাহলে এই মহীঢালের পাদদেশে পলিস্তর জমা হয়ে যে এরকম উচ্চভূমি বা উঁচু অংশ গঠিত হয়, ঠিক আছে? এই উঁচু অংশটাকে কন্টিনেন্টাল রাইজ বা মহীজাগান বলে। মনে রাখবে কি বলছি? কন্টিনেন্টাল রাইজ বা মহীজাগান বলে।
আর এই দেখো এই মহীসোপান আর মহীঢাল, মানে এটা মহীসোপান এই মহীঢাল দেখো একসঙ্গে কি মঞ্চের মতো অবস্থান করছে বলে মনে হয় না, তাই তো? তো মহীসোপান আর মহীঢাল একসঙ্গে মঞ্চের মতো অবস্থান করছে বলে মনে হয়। ওকে, এই জন্য মনে রাখবে যে মহীসোপান আর মহীঢালকে একসঙ্গে মহীমঞ্চ বা কন্টিনেন্টাল টেরেস বলে। কি বলছি? মহীসোপান আর মহীঢালকে একসঙ্গে মহীমঞ্চ বা কন্টিনেন্টাল টেরেস বলে। ঠিক আছে, এবার দেখো কিরকম এই মহীঢালের মধ্যে, দেখো এই মহীঢালের মধ্যে এই মহীঢালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, এই মহীঢালের মধ্যে এরকম ক্যানিয়ন তৈরি হয় যেটাকে সাবমেরাইন ক্যানিয়ন বলে বা সামুদ্রিক ক্যানিয়ন বলে। এই ক্যানিয়ন কোথায় তৈরি হয় বলছি? মহীঢালের মধ্যে তৈরি হয়, মানে মহীসোপান থেকে শুরু করে মহীঢালের মধ্যে তৈরি হয়। এই ক্যানিয়ন কি ঠিক স্থলভাগে নদী যেরকম ক্যানিয়ন তৈরি করে, ঠিক আছে, সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা বা আই আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা যে তৈরি করে সেটাকে আমরা ক্যানিয়ন বলি, তাই তো? তো সমুদ্রে মানে এই মহীঢালের মধ্যেও এরকম গভীর উপত্যকা তৈরি হয় বা খাঁজ কাটা অংশের তৈরি হয়, সেটাকে সাবমেরিন ক্যানিয়ন বা সামুদ্রিক ক্যানিয়ন বলে। ঠিক আছে, এবার এই ক্যানিয়নগুলো কিভাবে তৈরি হয় তা নিয়ে কিন্তু অনেক থিওরি আছে। ঠিক আছে, এর মধ্যে সহজ করে দু একটা ব্যাখ্যা আমি বলছি। দেখো, কিছু সমুদ্রবিজ্ঞানী মনে করেন যে টেকটনিক কারণে এই সাবমেরাইন ক্যানিয়ন গঠিত হয়। টেকটনিক কারণ বলতে ওরা কী বুঝিয়েছেন বলো তো? যে চ্যুতি সৃষ্টির কারণে যদি সমুদ্রে মানে মহীঢালে চ্যুতি গঠিত হয় তাহলে ক্যানিয়ন গঠিত হয়। কিন্তু কীরকম দেখো, যে চ্যুতি যদি গঠিত হয় তাহলে চ্যুতি কী হবে? এই আছে মনে করো এই ঢাল, এখানে ক্যানিয়ন তৈরি হয়েছে কীভাবে? ক্যানিয়ন তৈরি হচ্ছে কি ঢালের সাথে আড়াআড়িভাবে, তাই তো? কিন্তু চ্যুতি যদি তৈরি হয় তাহলে চ্যুতি তৈরি হতো কিভাবে? এই ঢালের সাথে কি সমান্তরাল, এরকম সমান্তরালে চ্যুতি তৈরি হতো, ঠিক এভাবে চ্যুতি তৈরি হতো, এই তো। কিন্তু তা তো হয়নি, ক্যানিয়ন তৈরি হয়েছে কি ঢালের সঙ্গে কি আড়াআড়িভাবে। ফলে বহু ভূবিজ্ঞানী কিন্তু এই যুক্তিটিকে মেনে নেননি। ঠিক আছে, এরপর দেখো আর কিছু সমুদ্রবিজ্ঞানী মনে করেন যে নদীর ক্ষয় কাজের ফলে যেরকম স্থলভাগে ক্যানিয়ন গঠিত হয়, ঠিক তেমনি নদীর নিম্নক্ষয়ের জন্যই এই মহীঢালে ক্যানিয়নগুলো তৈরি হয়েছে। তারা যুক্তি দিয়েছেন কিরকম দেখো, যে মনে করো এই আছে সমুদ্রের তীর, তাই তো? সমুদ্রের তীর এই আছে, এবার কোনো নদী এসে মনে করো সমুদ্রে মিশলো, এবার নদী এসে মিশলে যে নদীর স্রোত তো আর তীরে মিশেই বিলীন হয়ে যায় না, তাই তো? কি হয়, নদীর স্রোত সমুদ্রের অনেকটা অভ্যন্তর পর্যন্ত প্রবাহিত হয়। বোঝা গেল কি বলছি? এবার তারা মনে করেন যে এখানে যখন নদীর স্রোত, তার মানে মহীসোপানের ঢাল বরাবর নদীর স্রোত প্রবাহিত হচ্ছে, তাই তো? প্রবাহিত হয়ে যখন নদীর স্রোতের জল এই নিচে নামবে, তার মানে এখানে যখন গড়িয়ে নামবে তখন কি হবে? এখানে প্রচুর ক্ষয় করবে, তাই তো? ক্ষয় করে স্থলভাগে যেভাবে ক্যানিয়ন গঠিত হয় ঠিক সেভাবেই ক্যানিয়ন গঠিত হবে, ঠিক এরকম ক্যানিয়ন গঠিত হবে। কিন্তু এই যুক্তিটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কেন বলো তো? কারণ আমরা কি জানি, ক্ষয় কাজের শেষ সীমা কাকে ধরা হয়? সমুদ্র সমতলকেই ধরা হয় ক্ষয় কাজের শেষ সীমা, তাই তো? সমুদ্র পৃষ্ঠের নিচে জলধারা বা নদী আর ক্ষয় করতে পারে না। ফলে নদীর ক্ষয় কাজের ফলে যে এই ক্যানিয়ন গঠিত হয়েছে সেই যুক্তিও মেনে নেওয়া যায় না। তবে বেশিরভাগ সমুদ্র বিজ্ঞানী মেনে নিয়েছেন যে এই টারবিডিটি কারেন্টের জন্য, কি বলছি, টারবিডিটি কারেন্টের জন্য এই ক্যানিয়নের সৃষ্টি হয়েছে। এবার টারবিডিটি কারেন্ট কি দেখে নাও কিরকম। দেখো যে এই যে মহীসোপান অঞ্চল আছে, তার মানে এই মহীসোপান অঞ্চলে কি হবে? পলি থিতিয়ে পড়বে, তাই তো? সূক্ষ্ম পলি বালি কাদাইগুলো থিতিয়ে পড়বে, তাই তো? তাহলে এই মহীসোপানের ঢাল অল্প, তাই তো? ঢাল অল্প, ফলে কি এই থিতিয়ে পড়া পলি বালি কি হবে? ধীরে ধীরে কি সমুদ্রের দিকে, গভীর সমুদ্রের দিকে অগ্রসর হবে, তাই তো? থিতিয়ে পড়া পলি সমুদ্রের দিকে অগ্রসর হবে। শুধু তাই নয়, দেখো যে মনে করো এই যে নদী এসে মিশছে, সমুদ্রের তীরে নদী এসে মিশছে, তাই তো? নদীর জল কি করবে? পলি সঞ্চয় করবে, সেই পলিও চলতে শুরু করবে কি মহীসোপানের তল বরাবর। ওকে, এছাড়া মনে করো জোয়ারের সময় সমুদ্র জলের উচ্চতা বাড়লো, ঠিক আছে? তো জোয়ারের সময় জল অনেক উঁচুতে উঠে আসলো, এই জল আবার সমুদ্রে ফিরে যাবে, তাই তো? তাহলে এই জলও কি করবে? পলি বয়ে নিয়ে যাবে, তাই তো? আবার সমুদ্রে তরঙ্গের ফলেও কি হয়? সমুদ্রের তীরে জল উঠে আসে, তাই তো? সেই জল আবার কি হয়? সমুদ্রে ফিরে যায়, তাই তো? ফিরে যাওয়ার সময় সেও কি করে?
পলি বহন করে নিয়ে যায়, তাই তো। তো এই পলি মহীসোপানের তল বরাবর ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে, তাই তো। এবার যখনই এই পলি, সূক্ষ্ম পলি যখন এই মহীঢালের খাড়া প্রান্তে এখানে আসে, তখন কি দ্রুত গতিতে নামতে শুরু করে, তাই তো। অনেকটা কি হয়, যখন এখানকার পলি দ্রুত গতিতে নামতে শুরু করে, ঠিক আছে, অনেক সময় কি হয়, একদম এই পুরো পলি, এখানকার পুরো অংশ, কি বলতো, পুরো অংশ একসঙ্গে ধস নেমে নিচে বসে যায়, ঠিক আছে। আর এই যে এখানে যখন পলিস্তর নিচের দিকে নামছে, নামার দরুন এখানে মানে এই মহীঢালে যে কারেন্ট তৈরি হচ্ছে, কার কারেন্ট, ওই জলের সঙ্গে পলির কারেন্ট, এই পলির কারেন্টটাকেই বলা হয় টারবিডিটি কারেন্ট, ওকে। আর এই টারবিডিটি কারেন্টের জন্যই কি বলছি, যে এখানকার এই মহীঢালের একটা বড় অংশের পলি, কি বলছি, একটা বড় অংশের পলি হঠাৎ পাহাড়ে ধস নামার মতো এরকম ধস নেমে নিচে নেমে যায়, ওকে। আর এই নিচে নেমে গিয়েই এই সাবমেরিন ক্যানিয়ন বা সামুদ্রিক ক্যানিয়নের গঠিত হয়েছে, ওকে। তো এই যুক্তিটা কিন্তু বেশিরভাগ, ওকে, অধিকাংশ সমুদ্র বিজ্ঞানী মেনে নিয়েছে, ঠিক আছে। তো কি জন্য হয়েছে এই ক্যানিয়নগুলো তৈরি, কি জন্য হয়েছে, বলছে কি টারবিডিটি কারেন্টের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে মহীঢাল আর মহীসোপানের মোটামুটি ব্যাখ্যা। তো আশা করি মহীঢাল আর মহীসোপান তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।